বটে হরেন্দা, তাস বলো, ভাবতে ভাবতেই তো দেখছি ভোর রাত কভার করে দেবে। হ্যাঁ, আর যতই ভাব, এবারের বাজিটাও কিন্তু তুই হারবি। আর ও তো না ভেবে এবার হাতের তাসটা ফেল বাবা। আরে হরেন্দা, হাতে তাস নিয়ে কাজ ধ্যানে মগ্ন। আরে বাবা, তুমি কি এই জগতে আছো নাকি অন্য জগতে? আচ্ছা আচ্ছা, তোমরা আমার অনেকটা কাজ করে দিতে পারবে? না, আমি অনেক টাকা দেবো তোমাদের, আর যা ধার দেনা আছে সব মিটিয়ে দেবো আমি। পারবে? কি কাজ বলতো? একজনকে খুন করতে হবে। আমি সব ব্যবস্থা করে দেবো, তোমরা তোমরা শুধু আমার পাশে থেকো ভাই। খুন? হ্যাঁ, তোমার মনে হয় আজকে একটু বেশি চড়ে গেছে, বুঝলে তো। তুমি বরং বাড়ি যাও। হরেন্দা, তুমি বাড়ি যাও। এই খেয়ে যখন সহ্য করতে পারো না তখন খাও কেন? হ্যাঁ, উল্টো পাল্টা করছে। হ্যাঁ, উল্টো পাল্টা। তোমরা জানো আমার এইটুখানি খেয়ে কিচ্ছু হয় না। হ্যাঁ, আমি যখন ভেবেছি তখন তখন কোনটা আমি করবো। আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোমরা শুধু একটু একটু সাথে থেকো। আচ্ছা, কোনটা কে হবে? মানে সুপারি টুপারি নেওয়া শুরু করছিস নাকি? সুপারি সুপারি আমি তোমাদের দিচ্ছি। কোনটা কোনটা হবে? রাধা। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে যে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা জাগছে, জ্বলছে পুড়ছে জনতা জাগছে। চোখ বাঁধা হাজারটা হাই, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম। কালীগঞ্জ থানা এলাকার গোবিন্দপুর গ্রামের অটোচালক হরেন মণ্ডলের দেহ উদ্ধার করে তাকে শনাক্ত করতে পুলিশকে পুরো একটা বেগ পেতে হয়নি, বরং সেই সময় উপস্থিত হরেন মণ্ডলের বন্ধু বান্ধবরাই পুলিশকে সাহায্য করতে এগিয়ে আসে। কিন্তু কেন এই খুন? কে রাধা? আর কেনই বা রাধাকে খুনের চক্রান্ত পরিকল্পনা করেছিল হরেন মণ্ডল? আসুন জেনে নিন। স্যার আসুন, দেখি আপনার সরু সরু সাইড। স্যার আসুন স্যার। আরে বডি থেকে সরে যান, সরে যান, সরে যান, সরে যান। দেখুন স্যার, ঠিক আছে, বডিটা পোস্টমর্টমে পাঠাও। আর ভিকটিমের আইডেন্টিফিকেশন কিছু কনফার্ম হলো? স্যার ভিক্টিমের কিছু বন্ধু এখানে উপস্থিত রয়েছেন। ইনফ্যাক্ট ওরা নিজেরা এসেই বডিটাকে আইডেন্টিফাই করেছেন। এরা হচ্ছে সেই বন্ধু। এই আপনার একটু এদিকে আসুন, এদিকে। আপনারা এর বন্ধু? হ্যাঁ স্যার, বহুদিন ধরে আমরা একসাথে আছি, একেবারে পারিবারিক সম্পর্ক বলতে পারে।
তাহলে ওকে কে খুন করেছে সেটা আপনাদের জানা আছে নিশ্চয়ই। না স্যার, আমরা কিছু জানি না। আসলে হরেনদাকে যে কেউ খুন করতে পারে তা আমাদের কাছে আশ্চর্যের ব্যাপার। এমনি এমনি তো কেউ কাউকে খুন করবে না, তাই না? একটু ভালো করে চিন্তা করে বলুন তো, এই হরেন বাবুর সাথে কারো কি কোনো শত্রুতা ছিল? একদম নির্বিরোধী লোক ছিল স্যার হরেনদা। নিজের কাজ আর ওই আমাদের সাথে আড্ডা ছাড়া কারোর আশেপাশে থাকতো না স্যার। বাড়িতে আর কে কে আছে? হরেনের বউ রাধা ছাড়া আর কেউ নেই তেমন, বাট হ্যাঁ শুনেছি ওর পরিবারে বাপ মা সবাই আছে, কিন্তু তাদের সাথে কোনো সম্পর্ক ছিল না। কেন সম্পর্ক নেই সে সম্পর্কে কি কিছু জানেন? স্যার ওই রাধাকে বিয়ে করা নিয়ে স্যার, আসলে ওর এই বিয়েটা ওর মা বাবা মেনে নিতে পারেনি। আর তাছাড়া এই নিয়ে ওদের গ্রামেও স্যার ঝামেলা হয়েছিল। কিরকম? তেমন কিছু বলতে পারবো না, তবে রাধার এটা দ্বিতীয় বিয়ে। ওর প্রথম বরটা খুব শয়তান ছিল, ওর উপরে খুব অত্যাচার করতো, আর ওকে দিয়ে ওই বাজে কাজ করাবার চেষ্টা করতো। এক কথায় হরেন ওকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে এসেছিল। হ্যাঁ। আর এই নিয়ে রাধার যে আগের বর ছিল সে ওর বাড়িতে সে অনেক ঝামেলা করছে, হরেনকে মারতেও গিয়েছিল। সে কি এইমাত্র যে বললেন ওর কোনো শত্রু নেই? যাকে তো হরেনের ওই যে রাধা, ওর আগের বরের নামটা জানেন? সেটা তো জানি না স্যার, কিন্তু রাধাকে জিজ্ঞেস করলে নিশ্চয়ই বলবে। ঠিক আছে, আপনারা এখন যান, আর ওখানে এই নাম ঠিকানা ফোন নাম্বারটা লিখিয়ে দিয়ে যাবেন, দরকার পড়লে আবার ডেকে পাঠাবো। আর তুমি এটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করো। কেসটা কি মনে হচ্ছে? মৌমাছির কামড়? সে তো মৌচাকে ঢিল না মারলে বোঝা যাবে না। চলো যাওয়া যাক। আচ্ছা, আপনার আগের স্বামীকে কি খুনের জন্য সন্দেহ করেন? এ তো অনেক বছর ধরে জেলে, কোনো একটা ডাকাতির জন্য ধরা পড়েছে শুনেছি। কি করে জানলেন? ওই আগের গ্রামের কারোর সঙ্গে আপনার যোগাযোগ আছে? না, কিন্তু ও কোথা থেকে একটা শুনে এসেছি, ওর মুখ থেকেই শোনা। তাহলে আপনার স্বামী হরেন মণ্ডলকে কে খুন করতে পারে বলে আপনার মনে হয়? জানি না, কিছুই ভাবতে পারছি না আমি। কি থেকে যে কি হয়ে গেল, আমি এখন কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওদের বন্ধু বান্ধবের মধ্যে কখনো কোনো ঝগড়া বা মনোমালিন্য কিছু? না, সেরকম তো কোনোদিন কিছু টের পাইনি। ওদের এই বাড়িতে যাতায়াত ছিল? কখনো সখনো আসতে দরকার পড়লে। ওদের সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? আমাকে তো ওরা সম্মান দিয়েই কথা বলতো, বৌদি বৌদি করেই ডাকতো। সেরকম তো কোনোদিন কিছু খারাপ বুঝি। আচ্ছা, আপনারা কি ওদের মধ্যে কাউকে সন্দেহ করছেন? সন্দেহ করাটাই আমাদের কাজ। এমনকি আপনিও আমাদের সন্দেহের ঊর্ধ্বে নন। এটা কথা কি জানেন, ওপর থেকে যে নদীর জল যত শান্ত, তার নিচে তত বেশি ঢেউ লুকিয়ে থাকে। চলো যাওয়া যাক। স্যার, মহিলাটিকে একটু বেশি স্বাভাবিক বলে মনে হলো নাকি? দীপক, কিছু কিছু চাপা স্বভাবের মানুষ থাকে যাদের বাইরে থেকে দেখলে বোঝা যায় না ভেতরে কি ঝড় চলছে। এই মহিলা হয়তো তা আসলে তাই। তবু তুমি এই মহিলা এবং ওর বন্ধু বান্ধবের উপর একটু বেশি করে নজর রাখো, দেখ কিছু পাওয়া যায় নাকি। আর হরেনের সম্পর্কে আর একটু বেশি ইনফরমেশন জোগাড় করো, ঠিক আছে? ওকে স্যার।
আমাদের মধ্যে খুব একটা বেশি কথাবার্তা হতো না স্যার। ওরা সবসময় নিজেদের মতো করেই থাকতো। প্রথম ওদের দুজনের মধ্যে সম্পর্ক খুব ভালো ছিল, কিন্তু স্যার ইদানিং ছোটোখাটো কারণে ওদের মধ্যে ঝগড়া, অশান্তি, মারপিট লেগেই ছিল। আচ্ছা, আর ঠিক কী কারণে দুজনের মধ্যে ঝামেলাঝাটি হতো, মানে অশান্তি হতো, সেই ব্যাপারে আপনারা কিছু জানেন? তো বিশেষ জানি না স্যার, তবে হরেন রোজ রাতে মদ খেয়ে এসে ভীষণ চিৎকার চেঁচামেচি করতো। আর বাইরে থেকে শুনে যা বুঝেছি, হরেন হয়তো রাধাকে সন্দেহ করতো। ফিরে খেয়ে দেখ, ফিরে পেয়ে যাও। হ্যাঁ স্যার, স্যার ছেড়ে দে আমার, খেতে দে আমার, খিদে পেয়েছে। হ্যাঁ খেতে দে। ঘরে গিয়ে জামা কাপড় ছাড়ো, খাবার বেড়ে আনছি। কিরে শোন এদিকে, শোন শোন এদিকে। এই শাড়িটা কে দিয়েছে তোকে? এটা অনেক পুরনো শাড়ি, কে দেবে? আসলে অনেকদিন পরি না তো, তাই তোমার এরকম মনে হচ্ছে। পুরনো শাড়ি? হ্যাঁ তাই দেখে বাবা, এগুলো স্টিকারটা রয়েছে। কে পেয়েছিস? হ্যাঁ আমি বুড়বাক, আমি মাথা মোটা, কিচ্ছু বুঝি না, আমি কিচ্ছু বুঝি না। কে দিয়েছে শাড়িটা বল? কে দেবে? কে দেবে? বাড়িতে আমার একটা ভালো পরার শাড়ি নেই, সব ছিঁড়ে গেছে। তোমাকে কবে থেকে বলছি, একটাও এনে দিয়েছো? তাও যা দু একবার একটা এনে দিয়েছো, সেগুলো পরাও যায় না। মহারানী আমার, শাড়ি দেওয়া যায় না গায়ে? পাড়া শুদ্ধ লোকে শাড়ি গায়ে দিচ্ছে, তুই দিতে পারিস না? সত্যি করে বল, কোন ভাতার শাড়িটা দিয়েছে? তুমি থামবে? আসলে আমি নিজের সংসারের খরচা থেকে একটু একটু বাঁচিয়ে এগুলো কিনেছি। টাকা জমিয়ে সংসারের টাকা? কই রে? আমি তো তোকে কোনো টাকা দিই না। হ্যাঁ কোথায় গেলি টাকা? কি ভেবেছিস? ওই ওই টেবিলের ওপর সব সাজার জিনিসগুলো কে দেয় তোকে? হাতের বালাটা কে দিয়েছে? সত্যি করে বল, কে দিয়েছে বালাটা? তুমি থামবে? কে নেবে? এই শোন, তবু স্বীকার করবি না, তবু মিথ্যা কথা করবি। ভেবেছিস আমি তো স্বভাব জানি না? হ্যাঁ অন্য ছেলের সাথে বিয়ে করে আমার সাথে পালিয়ে এসছিস, এখন আমার পেছনে অন্য পুরুষ বল, সত্যি করে বল। বলবি না? বলবি না? বলবি না? আমি আচ্ছা, সত্যিই কি রাধার সাথে কারো কোনো সম্পর্ক ছিল? সেরকম তো কিছু কখনো চোখে পড়েনি স্যার। আর রাধা খুব দরকার ছাড়া বাড়ির বাইরে বেরোতো না, আর খুব বেশি লোকজন ওদের বাড়িতে আসতো না। তবে স্যার ওই সুখেন, ভোলা আর বিশু, এরা তিনজন ছিল হরেনের জুয়া খেলার পার্টনার। এরা স্যার প্রায়ই হরেনের বাড়িতে আসতো, হরেন থাকলেও আসতো বা না থাকলেও আসতো। তার মানে আপনাদের কথা অনুযায়ী যদি রাধার সাথে কারো অ্যাফেয়ার হয়ে থাকে বা অ্যাফেয়ার থাকে, তাহলে তিনজনের মধ্যেই যে কোনো একজন, তাই তো? নিশ্চিত না হয় কি করে বলি স্যার, তবে রাধা হলো হরেনের গলায় মুক্তোর মালা। এখন মৌচাক দেখলে মৌমাছিরা তো ভন ভন করবেই। রাধা কেমন মেয়ে ছিল? স্যার আমাদের সাথে বিশেষ কথাবার্তা হতো না, তবে স্যার কিছু জিজ্ঞেস করলে তো ঠিকঠাকই উত্তর দিত, মানে কাউকে তো কখনো অসম্মান করতে দেখিনি স্যার। আর হরেন? হরেন, ওর মেজাজ তো সবসময় মাথায় চড়ে থাকতো। যখনই কোনো কথা বলতে যেতাম এমন ভাবে তাকাতো যেন বিশাল কিছু অপরাধ করে ফেলেছি। হ্যাঁ স্যার, আর ছোটোখাটো কারণে এর ওর সাথে ঝামেলা, অশান্তি লেগেই থাকতো। আর স্যার এই তো সেদিন রাস্তায় ওর বন্ধুদের সাথে এসে কি বিশাল ঝামেলা করছে। আরে এই যে হরেন দা, তুমি এখানে? টাকাটা দাও আমাকে, তাড়াতাড়ি মার্কেটে যেতে হবে, বাস ছেড়ে দেবে, তাড়াতাড়ি দাও। আরে বাবা দেখছো এখন বেরোচ্ছি, এখনো বউনি হয়নি, টাকা কোথায় পাবো এখন? তোমাকে তো 7 দিন আগে থেকে বলা ছিল দাদা, আর তুমি এখন বলছো টাকা কোথায় পাবো?
আরে দাদা আজকে কিন্তু আমার টাকা লাগবে দাদা, তুমি কিছু অন্তত আমাকে দাও। দাঁড়া, দেখ হরেন, নিজেদের মধ্যে এই জিনিসগুলো কিন্তু ঠিক হচ্ছে না। না, তুই তো ভালো করে জানতি যে আজকে তোর টাকাটা দিতে হবে, তাহলে কেন এখন এসব বৌনি ফোন এসব কি দেখাচ্ছিস তুই? ও, তুমি দালালি করছো কেন ভাই? ওর আর আমার মধ্যে ব্যাপার, আমরা দুজনে বুঝবো। তুমি যাও তো। এই দালালির কি আছে? দালালির কি আছে? এই আগের বার না আমার জুতো সুতলক হয়ে গেছে তোমার কাছে টাকা উদ্ধার করতে গিয়ে, তুমি ভোলা টাকাটা দিচ্ছ না কেন? হ্যাঁ, আর তুমি যখন বাজিতে যেত তখন কি আমরা টাকা বাকি রাখি? একটু লেট হচ্ছে বলে এত কথা। ঠিক আছে, রাতে আসিস, হিসেব হবে, তারপর দেখবি। এখন যা, এখন যাও, আমার এবার লাইনে বেরোতে হবে। যাও। তুই টাকা দিস না এই কথা তো কেউ বলেনি, কিন্তু সময় মতো আমরাও যদি টাকা না পাই তাহলে তো মানে লাভটা কি? আমাদেরও তো আর ফেলে রাখার মতো হয় লাখ লাখ টাকা নেই। শোনো দাদা, আমি ওসব হিসেব কিন্তু বুঝি না দাদা। আমার আজকে টাকা লাগবে মানে আজকেই টাকা লাগবে। আর তাছাড়া আমি তো তোমাকে বলিনি যে তুমি আমাকে পুরো টাকা দাও, আর সেটা দেওয়ার তোমার ক্ষমতাও নেই। কিছু তো অন্তত আমাকে দাও। আচ্ছা ঠিক আছে, রাতে এসো, আমি দেখছি। আবার দেরি হয়ে যাচ্ছে আমার, যাও, আবার লাইনে বেরোতে হবে। তো অত লাইন ফাইন বুঝি না, ঠিক আছে? গাড়িটা নিয়ে যাচ্ছি, টাকা দিয়ে গাড়িটা ছাড়িয়ে নিয়ে যাও, ঠিক আছে? ও, এখন আমার গাড়ির দিকে নজর পড়েছে না? এই সুযোগ আমার গাড়িতে হাঁটিয়ে নিতে চাইছো? সরো দিকে। আরে কি সরো? না তুমি টাকা ইয়েস স্যার, গুড মর্নিং। হ্যাঁ স্যার, লোকেশন ট্র্যাকিং করে জানা গেছে যে ওই মার্ডারের দিন রাত 11টা পর্যন্ত 4 জনই তাসের ঠেকেই ছিল। হ্যাঁ স্যার। হ্যাঁ, তারপরে যে যার বাড়ি ফিরে যায় আর ফোনটা সুইচ অফ করে দেয়। স্যার, গোপন সূত্রে জানা গেছে যে ওই 3 জনেরই রাধার ওপর দুর্বলতা ছিল। ইয়েস স্যার। ওকে স্যার, ওকে, বাই। পুলিশের সন্দেহের তীর হরেনের বন্ধু বান্ধবদের ওপরে থাকলেও এই কেসে তাদের ইনভলভমেন্ট খুঁজে পাওয়া যাচ্ছিল না। পুলিশ কি তাহলে ভুল রাস্তায় হাঁটছিল? হরেনের খুনের রহস্যের আসল চাবিকাঠি তাহলে কার হাতে? রাধাকে ঘিরে হরেনের 3 বন্ধুর দুর্বলতা এবং ওদের সঙ্গে হরেনের টাকা পয়সা সংক্রান্ত বিরোধ, এই দুটো মোটিভ ধরে এগোলেও এক পর্যায়ে পুলিশকে কিন্তু খালি হাতে ফিরতে হয় এবং নানানভাবে খোঁজ খবর করেও এগুবার কোনো রকম সূত্র পুলিশের হাতে আসে না। ইতিমধ্যে বেশ কিছুদিন কেটে যায়। পুলিশ যখন হরেনের অপমৃত্যুর রহস্য উদ্ধারে প্রায় দিশেহারা, ঠিক সেই সময় হঠাৎ করেই হরেনের অটোটা পুলিশ উদ্ধার করতে পারে। দীপক, ফরেন্সিকে খবর দাও। এখন এই অটোটাই আমাদের তুরপের তাস। আমাদের অনেক না জানা প্রশ্নের উত্তর হয়তো এর মধ্যে লুকিয়ে আছে। স্যার, আমি অলরেডি থানায় খবর পাঠিয়ে দিয়েছি, আর এই হরেন মন্ডল অটোটাকে তুলে নিয়ে থানায় রাখার ব্যবস্থাও করেছি স্যার। ঠিক আছে, দেখো আর কিছু পাওয়া যায় কিনা। ওকে স্যার।
স্যার কি হলো? স্যার স্যার এই দেখুন, আজ আমাদের ভাগ্য শুভ সন্ধ্যা বলতে হবে। এই যে মেঘনা চাইতেই জল। যেমন স্যার মার্ডার উইপন। বাহ, বেশ, এটাকে তাহলে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। ওকে স্যার। দেখা যাক। স্যার, আমি কিছুতে এটা বুঝতে পারছি না, আপনারা আমাদেরকে কেন এখানে নিয়ে এলেন? না, আমাদের যা বলার ছিল আমরা তো সব আগেই বলে দিয়েছি। যা বলার ছিল সেগুলো সব বলে দিয়েছেন, কিন্তু যেটা বলার নয় সে ব্যাপারটা যে এবার শোনাতে হবে সুকেন বাবু। আর কি বলবো স্যার, সবটাই তো বলেছি। কিন্তু আমাদের কাছে যে খবর আছে, আপনি যা বলেছেন তার থেকে অনেক বেশি চেপে গেছেন বিশুবাবু। শুনুন, নিজে থেকে মুখ না খুললে পেটে চাপ দিয়ে কি করে কথা বার করতে হয় সেটা কিন্তু আমরা খুব ভালো করে জানি। করবো নাকি সেই ব্যবস্থাটা? স্যার আমরা, বিশ্বাস করুন স্যার, আমরা হরেন্দার ব্যাপারে এর থেকে বেশি কিছু জানি না। জানো না? না তাহলে হরেনের মিসিং অটোটা যে বিশুর জমির পেছনে জঙ্গলে পাওয়া গেছে সে ব্যাপারেও কিছু জানা নেই নিশ্চয়ই? না স্যার, আমরা কিছু জানি না। আমার মনে হচ্ছে অটোটা ওখানে কেউ লুকিয়ে রেখেছিল আমাদের ফাঁসাবে বলে। ও আচ্ছা, হাসাবে বলে। আর যে চাকুটা দিয়ে হরেনবাবুকে খুন করা হয়েছিল আর সেটা যেখানে পড়েছিল সেখানে ওই সুখেন সাহার মুরগির খামারের লিফলেটটাও রক্তমাখানো অবস্থায় পড়েছিল, সেটাও বুঝি ফাঁসানোর জন্য। স্যার, আমার খামারের লিফলেট পাওয়া গেছে মানে তো এটা নয় যে আমার তার সাথে কোনো যোগাযোগ আছে। ওই লিফলেট তো আমি অনেক জায়গায় বিলি করিয়েছিলাম। এটাও তো হতে পারে যে যে খুন করেছে সে হরেনকে মেরে সে রক্ত আমার লিফলেটে লাগিয়ে ওখানে ইচ্ছে করে ফেলে রেখে গেছে যাতে আমরা ফেসে যাই। দাঁড়ান 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 না, ওই লিফলেটে যে হরেন মণ্ডলেরই রক্ত মাখানো আছে এটা আপনি কি করে জানলেন? না, আমরা তো বলেছি যে রক্ত মাখা লিফলেট পাওয়া গেছে। স্যার বিশ্বাস করুন, আপনি নিজেকে যতই চালাক ভাবুন শেষ পর্যন্ত ফেঁসে গেলেন তো সুকেন বাবু। স্যার বিশ্বাস করুন, আমি এই খুন করিনি। আপনি বললেন যে লিফলেটে রক্ত লাগানো ছিল, তাই আমি ভাবলাম যে ওটা হরেনের রক্ত হবে হয়তো। স্যার, ওকে আমাদের বিশেষ ঘরে নিয়ে গিয়ে আচ্ছা করে পালিশ করার মুখ থেকে সব বেরিয়ে আসবে। নিয়ে যাবো স্যার? যাও। ওকে স্যার। স্যার আমি কিছু করিনি স্যার, স্যার আমি সত্যি কিছু করিনি স্যার। তাহলে সুকেনকে যতক্ষণ ধোলাই হচ্ছে ততক্ষণ যে আপনারা কি সহজেই সত্যি কথাটা বলবেন নাকি আপনাদেরও? ভাবুন ভাবুন ভাবুন। সুখেন, বিশু আর ভোলার বিরুদ্ধে পুলিশের কাছে যে প্রমাণগুলো ছিল সেই প্রমাণগুলো তাদের অপরাধের সঙ্গে যুক্ত থাকবার জন্য যথেষ্ট প্রমাণ ছিল না। সেই কারণে পুলিশ আধিকারিকেরা ওদের মুখ থেকে কথা বার করবার জন্য একটা বিশেষ কৌশলের আশ্রয় নেয়। আর তাতেই হরেন মণ্ডলের খুনের পেছনের চাঞ্চল্যকর সত্যিটা উঠে এলো। দুজন বন্ধুকে ফাঁসানোর প্ল্যান তো ভালোই করেছিলেন বড়বাবু, শেষ পর্যন্ত ওই দুজন বন্ধুই আপনাকে ফাঁসিয়ে দিল। আচ্ছা, আপনারা তো চারজন বন্ধু ছিলেন, কি এমন ঘটনা ঘটলো বলুন তো যে একজনকে খুন করে বাকি দুজনকে ফাঁসানোর প্ল্যান করতে হলো? মুখ বুঝে থেকে কোনো লাভ নেই বিশুবাবু। আপনার দুই বন্ধু সুখেন আর ভোলা মুখ খুলে দিয়েছে আপনার বিরুদ্ধে। ওরা অনেক কিছু তথ্য আমাদেরকে জানিয়েছে, যাতে প্রমাণ হয় যে হরেনকে খুনের পেছনে কিন্তু আপনিই দায়ী। কেন খুন করলেন হরেনকে? আমি খুন করিনি স্যার, ওরা নিজেদের বাঁচাতে আমাকে ফাঁসিয়ে দিচ্ছে। তাহলে আপনি বলছেন যে আপনারা তিনজন মিলেই হরেন মণ্ডলকে খুন করেছে? কেন? কার জন্য স্যার? কিন্তু বিশ্বাস করুন,
আমি শুধু সঙ্গেই ছিলাম। আমি খুন করিনি স্যার, আমি তো শুধু অটোটা চালাচ্ছিলাম। খুন করেছে সুখেন্দা। টাকার জন্য একটা লোককে মেরে ফেললেন? আর লোকটাকে মেরেই বা টাকাটা পেলেন কিভাবে? সুখেন কিন্তু আমাদেরকে অন্য কথা বলছে। আসলে স্যার হরেন্দা কিছুতেই টাকা শোধ করছিল না, তাই আমরা ভেবেছিলাম হরেন্দা যখন ঠেক থেকে বাড়ি ফিরবে তখন আমরা ওর কাছ থেকে অটোটা কেড়ে নিয়ে বেচে দেব। কিন্তু কিন্তু সেই মুহূর্তে হরেন তোদের চিনে ফেলে, সেই জন্য তাকে মেরে ফেলতে হলো, তাই তো? না স্যার, চিনতে পারিনি। হরেন্দা কিছুতেই গাড়ির চাবিটা দিতে চাইছিল না, আর ঠিক সেই সময় সুখেন্দা গলায় চাকু মেরে দেয়। আমি ভয় পেয়ে গেছিলাম স্যার। সুখেন্দা যে এরকম করবে আমি বুঝতে পারিনি। তাহলে বুঝতে পারছিস তো, খুনটা সুখেনি করুক আর বিশু, সাক্ষী দেখার অপরাধে তোদের তিনজনকে সমান সাজা পেতে হবে। ভেবে দেখ, ভেবে দেখ, তোর আর কিছু বলার আছে? দেখ, আমাদের সঙ্গে যদি কোঅপারেট করিস তাহলে তো সাজাটা কিছুটা কম করার চেষ্টা করতে পারি। ভাব ভাব। হরেনের খুনের জন্য যদি আমি দোষী হই, তাহলে ভোলা, বিশু এরা দুজনও সমানভাবে দোষী। খুনটা আমরা তিনজন মিলেই করেছিলাম। তোদের কি এমন টাকার দরকার পড়লো যে একজনকে একেবারে খুন করে ফেলতে হলো? আসলে স্যার, এই খুনের প্ল্যানটা হরেনই আমাদের মাথার মধ্যে ঢুকিয়েছিল। মানে হরেন নিজের খুনের প্ল্যান নিজেই করেছিল? না স্যার, খুনের প্ল্যানটা হরেন করেছিল ঠিকই, তবে সেটা নিজের জন্য নয়। হ্যাঁ, রাধাকে আমি দুনিয়া থেকে সরিয়ে ফেলতে চাই। কিন্তু কেন? কিন্তু কেন? আমার অনেক দিন থেকে মনে হচ্ছে ও কারোর সাথে সম্পর্কে আছে। যতবার জিজ্ঞেস করি ততবার মিথ্যা কথা বলে, কিছুতেই সত্যি কথা বলে না। ভাবে আমি কিচ্ছু বুঝতে পারি না। দিনের পর দিন একটা ছেলের সাথে সম্পর্কে থাকবে আর আমি সেটা জেনেও মেনে নেব, সেটা হতে দেবো না। হরেন্দা, আমার মনে হচ্ছে তুমি মিথ্যে সন্দেহ করছো। আরে না, মিথ্যে না। দিনের পর দিন জুয়েলারি, শাড়ি কোথা থেকে আসছে? আমার 1 টাকা খসছে না, ভূতে যখন দিচ্ছে নাকি? আরে হরেন্দা, আমার বউ তো সংসারের খরচ, বাজারের খরচ বাঁচিয়ে এটা সেটা কিনি, তা বলে কি? আরে না, তোমার বউ আমার বউয়ের মধ্যে অনেক পার্থক্য আছে। রাধা আগে অন্য বরের সাথে থাকতো, আমার সাথে চলে এসছে। এখন আমাকে ছেড়ে অন্যর কাছে যাবে না, তারপর গ্যারেন্টি আছে নাকি? আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, শুধু সময় এবং সুযোগের অপেক্ষা। দেখো দেখো, আমি তোমাদের 10,000 টাকা দেবো, আর যা ধার দেনা আছে সব শোধ করে দেবো, কিন্তু থাকবে আমার সাথে। হ্যাঁ, আমি তো সিদ্ধান্ত নিয়ে ফেলেইছি। আসলে স্যার, হরেন আমাদের বন্ধু হলো, টাকা পয়সার ব্যাপার ওর খুব হাত টান ছিল। নিজের কার্ড থেকে 1 টাকাও খরচা করতো না। এমনকি আমাদের পাওনা টাকা পেতে গেলেও না মাথা ঘুরে মরতে হতো। এই তো এই ঘটনার কিছুদিন আগেই এই নিয়ে ওর সাথে আমাদের ঝামেলাও হয়েছিল। তাই রাধাকে খুন করার পর ও যে টাকা বাঁচাতে আমাদের ফাঁসিয়ে দেবে না, এই বিশ্বাসটা আমরা পাইনি। তা বিশ্বাস যখন পাচ্ছিনি, তাহলে ওকে খুনটা করতে গেলি কেন? প্রথমে আমরা খুব ভয়ে ছিলাম, কিন্তু নিজেদের মধ্যে আলোচনা করে দেখলাম যেই রাতে আমরা রাধাকে খুন করতে যাব, সেদিন আমরা হরেনকেই খুন করে ওর অটোটা নিয়ে গিয়ে বেচে দিই, তাহলে আমাদের পাওনা টাকাটাও শোধ হয়ে যাবে, আর আর রাধাও বেঁচে যাবে। তার মানে রাধাকে বাঁচিয়ে রাখাটাও তোদের একটা উদ্দেশ্য ছিল, তাই তো? না স্যার, রাধাকে আমি মারতে চাইনি ঠিকই, তবে রাধার প্রতি আমার একটা আলাদা আকর্ষণতা ছিল। ওর প্রতি আমি খুবই দুর্বল ছিলাম, আর সম্ভবত রাধাও আমার প্রতি। তার মানে হরেন ঠিকই ধরেছিল, তোর আর রাধার মধ্যে সত্যি একটা সম্পর্ক তৈরি হয়েছিল। না স্যার, এরকম না, কিন্তু সম্ভবত আমার মনে হয় রাধাও আমাকে। ও, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ও বাবা, এ নাও
এটা ধরো। এটা আবার কি? তুমি বলেছিলে না সেদিন যে হরেন্দা তোমাকে কিছু উপহার দেয় না, তাই এটা আমি তোমাকে দিলাম। তবে এই শাড়িটা পরে কিন্তু একদিন আমাকে দেখাতে হবে। ভোলাদা, আমি তোমাকে বন্ধু মনে করে আমার সব মনের কথা বলি, তাই বলে তুমি আবার এগুলো? দেখো, তুমি আমাকে যতটা না নিজের মনে করো, আমি কিন্তু তোমাকে তার থেকেও বেশি নিজের মনে করি। আর নিজের মানুষ কি নিজের মানুষকে কোনো উপহার দিতে পারে না? হরেন তোমার বন্ধু হয় আর আমার বর, ও জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? দেখো, ওই হরেন্দা কি ভাবলো কি জানলো তা নিয়ে আমি অত ভাবি না। তুমি কি ভাবলে সেটাই আমার কাছে বড় কথা। আর তাছাড়া তোমার মধ্যে যা নেশা আছে না, তা বোঝা ওই হরেন মণ্ডলের কাজ নয়। নেশা কিন্তু মন, শরীর সব কিছুর জন্য ক্ষতিকারক। ওই যে পোকা যেমন আগুন দেখলে নিজেকে আগুনের সামনে নিয়ে গিয়ে নিজেকে নিজে পুড়িয়ে শেষ করে দেয়, ঠিক আত্মহত্যার মতো। সে যাই হোক, আমি এখন আসি, পরে কথা হবে। তার মানে তুই রাধার প্রেমে পড়েছিলিস, তাই তো? কিন্তু রাধাও কি তোকে ভালোবাসতো? বোধহয় রাধাও আমাকে। তোমাকে নিজের মনে করে নিজের সমস্ত মনের কথা তোমাকে বলি, আর তুমি চিন্তায় ঘুমাতেই পারো না। তোমার চিন্তার 1/6 ভাগও যদি তোমার বন্ধু আমার জন্য করতো। হরেন্দাটা না একটা গাধা। তোমার মতন এত সুন্দরী বউকে কেউ অবহেলা করে? তুমি যদি আমার বউ হতে না, আমি তোমাকে মাথায় তুলে রাখতাম। বিয়ের আগে এরকমটা ছিল না গো, জানো তো। কিন্তু আর আজকাল এত অশান্তি ভালো লাগে না। ভালো না লাগলে ছেড়ে দাও। কে লাঠি ঝাঁটাকে মাথা দিব্যিতে থাকতে বলেছে তোমাকে? তুমি একটা বাড়ির বউ, আর হাত দুটো দেখো কেমন ফাঁকা। এই সুন্দর হাতে যদি সোনার চুড়ি না থাকে তাহলে কেমন লাগে বলো? খেয়াল আছে সেদিকে তোমার স্বামীর? সবই আমার কপাল গো বিশুদা। বিয়ের আগে আমার বাবা আমাকে রানীর মতো করে রাখতো, এখনো মাঝে মাঝে টাকা পাঠিয়ে সাহায্য করে। হারান্দা অন্ধ হতে পারে, কিন্তু আমি তো আর অন্ধ নই। ক্ষমতা থাকলে তোমাকে সোনার চুড়ি কিনে দিতাম, কিন্তু কি করি বলো? মনটাই আসল গো বিশুদা, সোনার নয় তো কি হয়েছে। কিন্তু একটু সাবধানে, তোমার বন্ধুর নজরে পড়লে আবার অশান্তি করবে, আমার আর ভালো লাগে না। আমি তো আছি। যাই হোক, আমি এখন আসি বিশুদা, ওর হয়তো বাড়িতে ফেরার সময় হয়ে গেল, না দেখতে পেলে আবার অশান্তি করবে। আসছি। রাধা আমার মধ্যে এমন একটা আকর্ষণ তৈরি করেছিল যে প্রায়ই আমরা সবার চোখ এড়িয়ে এদিক ওদিক দেখা করতে যেতাম। এসবের আবার কি দরকার ছিল সুখেন্দা? কাল একটু শহরে গেছিলাম, তাই ভাবলাম তোমার জন্য কিছু নিয়ে যাই। ওই হরেনটার তো এসব দিকে কোনো খেয়াল নেই। ও একটা মানুষ যে নিজের বউয়ের সুখের একটু খেয়াল রাখতে পারে না, ও আবার কিসের স্বামী? কি করব বলো, যা আছে তা নিয়েই চলতে হবে আমাকে। তাই বলে তুমি সারা জীবন এভাবেই কষ্ট পেয়ে যাবে? কিছু করবে না? আমারও তো ইচ্ছে করে বেরিয়ে যেতে, কিন্তু পারি কোথায় বলো? সমাজ, সংসার এগুলো বলেও তো কোনো একটা ব্যাপার আছে নাকি? রাখো তো তোমার সমাজ, ওরা তোমায় খাওয়ায় না পড়ায়। তুমি একবার চেষ্টা করে দেখো, আমি আছি তোমার সাথে। বাহ, বেশ ভালো ব্যাপার তো। রাধা তোদের তিনজনকেই নাচিয়ে বেড়াচ্ছিল, আর তোরাও সেই তালে নেচে যাচ্ছিল। সুখেন আর বিশুও বলেছে রাধা ওদের পছন্দ করত, কিন্তু ভালোবাসতো কিনা সেটা ব্যাপারে কেউই শিওর না। আচ্ছা, তুই আমাকে একটা কথা বলতো, তুই তাহলে রাধার জন্যই হরেনকে মেরেছিস? টাকা ফাঁকাও সব বানা, তাই তো? হ্যাঁ স্যার, আসলে হরেন্দা মরে গেলে রাধা একা হয়ে যেত, তাহলে ওকে পেতে আমার সুবিধা হতো। কিন্তু হরেন মরে যাবার পরে রাধা যে তোর সঙ্গেই যেত, এ ব্যাপারে তুই এতটা শিওর হচ্ছিস কি করে? ও তোকে কিছু বলেছিল? না স্যার, আমাকে বলেনি ঠিকই, কিন্তু ওর ব্যবহার এমন হয়েছিল। সুখেন আর বিশুরও ওই ব্যবহারে তাই কথাই মনে হয়েছে।
তাহলে আচ্ছা, রাধাকে খুনের প্ল্যানটা কি তোর একারই ছিল, নাকি পেছনে অন্য কারো হাত ছিল? চুপ করে থেকে কোনো লাভ হবে না, বল, ঠিক করে কথা বল। শোন, এতক্ষণ পর্যন্ত যা বলে ফেলেছিস না, তাতে তোদের সাজা হবেই। এখন ভেবে দেখ, মুখ খুলবি নাকি চুপ করে থাকবি? স্যার, হরেন্দাকে স্যার মারিনি স্যার, হরেন্দাকে মারার প্ল্যান আমার ছিল না স্যার। খুনটা আমরা সবাই মিলে করলেও বুদ্ধিটা ছিল অন্য কারোর। রাধা একদিন আমাদের সাথে বাইরে দেখা করে। আমি সবটা জানতে পেরে গেছি। মানে আজকাল কি সুপারি টুপারি নেওয়া শুরু করছিস নাকি? হ্যাঁ, সুপারিটা আমি তোমাদের দিচ্ছি, কোনটা হবে রাধা। পারবে না? দেখো, আমি সব ব্যবস্থা করে রেখেছি, তোমরা শুধু সাথে থেকো ব্যাস। তবে আমার কাছে একটা উপায় আছে তোমাদের বাঁচার। বাঁচার উপায়? কি? মানে হরেনকে মারার প্ল্যান করছে এটা জানতে পারার পর থেকেই রাধা ঠিক করে নিয়েছিল যে হরেনকে আর বেঁচে থাকতে দেবে না। তাই সে এক এক করে আমাদের সবাইকেই তার প্ল্যানের মধ্যে ঢুকিয়ে নিয়েছিল। আর এটা হরেনদারই প্ল্যান ছিল যে সেদিন আমরা সবাই মিলে একটা জায়গায় দেখা করব। আর এটা ছিল ঠিক থেকে যখন বাড়ি ফিরবে ফোন বন্ধ করে তখন প্ল্যান মতন আমরা 1 ঘন্টা পর আবার এক হই। হরেন্দা ওখানে আগে থেকে অপেক্ষা করছিল অটো নিয়ে। কিন্তু আমরা রাধার প্ল্যান মতো অটোতে উঠলাম না, সোজা গিয়ে ওর পেছন থেকে ওকে চেপে ধরলাম। চেপে ধরে চাকুটা দিয়ে ওর গলাটা, ভেবেছিলাম এই পুলিশের ঝামেলাটা মিটে গেলে অটোটা আমরা বেঁচে দেবো। কিন্তু সে সুযোগ আর তোদের হলো না, তাই তো? বেশ, এদের 3 জনকে তাহলে আমাদের অতিথিশালায় পাকাপাকি থাকবার ব্যবস্থা কর। রাধাকে আমাদের অতিথি করে নিয়ে এসো। ওকে স্যার। হরেনকে হত্যার অপরাধে পুলিশ হরেনের বন্ধুবান্ধব এবং রাধার বিরুদ্ধে শুরু করে কেস। এখানে আরেকটা প্রশ্ন উঠে আসে, আর তা হলো এই, হরেন তো তার সাধ্য সামর্থ্য মতো রাধাকে কোনো সুখ থেকেই বঞ্চিত করেনি। তাহলে রাধা কিসের জন্য সেই মানুষটাকে খুন করতে দুবার ভাবলো না? শুধুই কি সাময়িক সুখ, নাকি সামাজিক মানবিক মূল্যবোধের অবক্ষয়? সত্যি কি মানুষের জীবনে সম্পর্কের কোনো দাম নেই? ভাবুন সুপ্রিয় দর্শক, একটু ভাবুন। আসবো এরকম আরো বহু ঘটনা নিয়ে, আপনাদের সঙ্গে থাকবো আমি সঞ্জীব সরকার। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন এবং সর্বোপরি সতর্কে থাকুন। আর আমাদের সঙ্গে থাকুন, চোখ রাখুন #ক্রাইম।